আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের ৪৮ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঋতুর বান্ধবীকে ভালোবাসে নীল শুনে বেশ অবাক হলো শাওন। যতদূর জানে নীল শেয়ার করে না, তাহলে কি ফায়েজের কাছে সব শেয়ার করতো? ফায়েজ বলল, অবাক হচ্ছ তাই তো? হওয়ারই কথা। নীল আমাকে বড় ভাইয়ের চেয়ে বন্ধু বেশি ভাবতো। এত বছর আমার বউকে আগলিয়ে রাখলো, অথচ আমার কারণে ছেলেটার স্বপ্ন শেষ। এত কথা বললাম কেন জানো? আমি চাই না তুমি ঋতুকে অন্য নজরে দেখো। আমার ঋতুকে কেউ বাজে নজরে দেখলে তাকে ওয়ার্নিং দেওয়ার এত সময় নষ্ট করে না ফায়েজ, কিন্তু এই প্রথমবার করলাম, কারণ আমিও জানি ঋতু আমার। শাওন চুপচাপ সব শুনলো। ফায়েজ চলে গেল। নীলের দিক থেকে চোখ যেন সরছে না শাওনের। কিন্তু কি সুন্দর করে গত রাতে ফায়েজের সাথে ব্যাচেলর পার্টিতে মজা করলো, গান গাইলো, নাচলো, অথচ সে চাইলো পারতো প্রতিশোধ নিতে। ঋতুকে ফায়েজের হাতে তুলে না দিতে তবুও দিচ্ছে। আর এদিকে সন্ধ্যার জন্য সকলে সাজতে যেমন ব্যস্ত, তেমন নতুন বাড়ি নতুন করে সাজাতে ব্যস্ত বড়রা। মেহেদির সব সাজ খুলে নতুন থিমে পুরো বাড়ি সাজানো হচ্ছে। এসবের তদারকি করছে তাইফ খান। কাজ ভাগ করে দেওয়া হয়েছে। তৌফিক খান আত্মীয় স্বজনদের দাওয়াত আপ্যায়ন করবে, তাইফ খান বাড়িঘর সাজাবে, ক্লাবের যাবতীয় ডেকোরেশন আছে, আর তারিফ খান বাজার করা। শুধু বড়দের মধ্যে কাজ ভাগ হয়নি, ছোটদেরও কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ফায়েজও রয়েছে। বড় বলে ফায়েজকেও রেহাই দেয়নি তৌফিক। ওনার মতে বিয়েতে মেয়েরা সাজে, ছেলেরা না। বসে বসে বোর হচ্ছে, নিজের বিয়েতে হাত লাগালে কাজ দ্রুত হবে, নয়তো আগামী বছর পর্যন্ত অপেক্ষা করুক। বাপ ছেলে সবসময় নীরব এক যুদ্ধ চলে আসছে 1 বছর ধরে। পরিবারের সকলে দেখে অভ্যস্ত। ফায়েজ এসেছে আজ 1 বছর হতে চললো, অথচ তাদের বাবা ছেলের যুদ্ধ শেষ হওয়ার নামও নিচ্ছে না। এর বাইরে আত্মীয় স্বজনেরাও কাজ ভাগ করে নিয়েছে। তাইফ খান আর মুনরিকের মামা একসাথে ডেকোরেশনের দিকটা দেখছে। নিখুঁত হওয়া যেন চাই। একমাত্র মেয়ের বিয়ে, তার উপর ছেলে দুটোই এক বাড়ির, ডাবল স্বাস্থ্য হবেই, যাতে কেউ বলতে না পারে এক বিয়ের খরচ দিয়ে 2 জনের বিয়ে সেরে নিচ্ছে খানবাড়ি। প্রাক্তন এমপির নাতির বিয়ে হেডলাইন হবে না, এটা কি করে হয়? যদিও না হয়, তারপরও হয়েছে বর্তমান এমপি পদে মনোনয়ন পাওয়া প্রার্থীর বোনের বিয়ে, সেটার খবর কাভার করা মানে বিরাট ব্যাপার স্যাপার। চারিদিকে লাইট ক্যামেরা, এ যেন কোনো এক সেলিব্রিটির বিয়ে। ঋতু বড় বাবাকে বলছে এসব মিডিয়া সাংবাদিকের নিউজ তার বিয়েতে চাই না। তাই তারা ঋতু আর ফায়েজকে শুধু বাদ দেয়নি, বাদ দিয়েছে বাকি সদস্যদেরকেও। কিন্তু দাওয়াত থেকে বাদ যায়নি কেউ। আপাতত নিজের টিআরপি বাড়ানোকে সাইডে রেখে খানবাড়ির ভোজন বিলাস উপভোগ করছে সকলে। আর এদিকে পাশাপাশি বসে আছে ঋতু আর ফায়েজ। আরজুমানও এসেছে। আগের চেয়ে বেশ সুস্থ আছে। হয়তো নাতি নাতনির মহামিলনে খুশিতে সুস্থ হয়েছেন। দুজনকে বড় থেকে ছোটরা হলুদ মাখিয়ে দিল। নাবিলাও ঋতুকে হলুদ দিয়েছে। একটু সাইডে দাঁড়িয়ে আছে। তখন একটা ছেলে এসে নাবিলার সামনে দাঁড়িয়ে বলল, আপনি কে? নাবিলা বলল, কেন বলবো? পাল্টা প্রশ্নে থতমত খেয়ে গেল ছেলেটা। তারপর আবারও বলল, না আমি আসিফ উজ্জ্বলের বন্ধু। আপনি? নাবিলা বলল, আমি কনের বান্ধবী। ছেলেটি বলল, ওয়াও, একদিক দিয়ে আমি শুধু উজ্জ্বল না, ফায়েজেরও বন্ধু। তাহলে আমরা বেআইন হলাম। চলেন আরেকটু পরিচিত হই। নাবিলা বলল, নো ইন্টারেস্টেড। ছেলেটি বলল, বেয়ানের মনে হয় মুড অফ, বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, সিঙ্গেল থাকার ভয় নাকি? বলেই হাসলো। ঠিক পাগলের মতো নাবিলার মনে হলো। ঋষি তখন বলে উঠলো, না মিস্টার। কোনো পুরুষের কণ্ঠ শুনে নাবিলা সামনের দিকে তাকালো, আর আসিফ পিছনের দিকে। তখন এগিয়ে এলো ঋষি। হেসে নাবিলার পাশে দাঁড়িয়ে নাবিলার কাঁধে হাত রাখলো। তারপর বলল, না মিস্টার, আপনার হয়তো সিঙ্গেল থাকার রাশি হলো, উনার নেই। নাবিলার দিকে তাকিয়ে বলল কথাগুলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, পরিচয় দিই, ইনি মিসেস ঋষি আলম, মানে আমার স্ত্রী। আসিফের মুখটা কাটাবাসের মতো চুপসে গেল মুহূর্তের মধ্যে। সে সন্ধ্যা থেকে নাবিলাকে দেখে মনের মধ্যে আকুবাকু খেয়ে যাচ্ছে বারবার। ভাবছিল এবার বাড়ি গিয়ে মাকে জানিয়ে দেবে মেয়ে পছন্দ হয়েছে, বিয়েতে তোড়জোড় করতে, কিন্তু আফসোস সেটা আর হলো না। নীল একটি গান গাইলো, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গানটা ভীষণ সুন্দর, আর নীলের কণ্ঠে সব গান যেন নতুন রূপ পায়। তবে কোথাও আজ নীলের কণ্ঠটা ভীষণ রকমের ভারী মনে হলো। প্রতিটি শব্দ ছিল কাউকে উদ্দেশ্য করে গাওয়া। ফায়েজ উপলব্ধি করলো নীল কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট পাচ্ছে। ফারিহা বেঁচে থাকলে যত বড় পাপ হোক, তবুও পাপ করে ফারিহাকে এনে দিত। কিন্তু আফসোস তার সম্ভব নয়। ফারিহা এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে অনেকদিন আগেই। এই অসম্ভবের সাথে কোনো মানবের পক্ষে সম্ভব না লড়াই করা। ঋতু বলল, ভাইয়া কণ্ঠটা আজ বিষণ্ণ কেন? ফায়েজ বলল, কি জানি, হয়তো বোনের বিয়ে তাই। নীল বলল, উহু, তা কি করে হয়? বোন তো শুধু রুম ট্রান্সফার করবে। তবুও মনে হলো কোথাও কিছু নেই, অসম্পূর্ণ। ঠিক ফারিহা নেই তার মতো। ফারিহা নেই কানে আসতেই ফায়েজ ঋতুর দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ভীষণ থই থই করে পানিতে নাচছে। নিরুপায় হয়ে চোখ সরিয়ে নিল। আজও ঋতু জানে না ফারিহার মৃত্যুর কারণ। জানলে কি বিয়ে করতো? ঋতুকে কি সব বলা দরকার? এত সব ভাবনার মাঝে আবারও গানের সুর ভেসে এলো। কিভাবে বুঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন? শাওন গান গেয়ে চলেছে। প্রতিটি শব্দে কোথাও অনুভব করেনি ফায়েজ। ফায়েজ জানে শাওন সত্যিই ভালোবাসে, কিন্তু এই গান তার প্রমাণ যে সে ঋতুর সুখ দেখতে চাই। ছেলেটা ভালো, তবে সবকিছু সবার জন্য না। সবাই খুব মজা করছে। নাচ গানের মাঝে ঋষি আর নাবিলাও নাচলো। এই প্রথমবার টম এন্ড জেরির সম্পর্ক দূরে রেখে পারফেক্ট কাপলের মতো নাচলো। ঋতু অবাক হয়ে রুহানকে ইশারায় ডাকলো। রুহান ঋতুর পাশে বসতে ঋতু ফিসফিসিয়ে বলল, এদেরকে তো দেখে মনে হচ্ছে পারফেক্ট কাপল, যাকে মেড ফর ইচ আদার বলা যায়। ব্যাপার কি? রুহান বলল, তোকে সব খুলে বলবো পরে। ঋতু বলল, সামথিং রং নাকি ইয়ার?
রোহান হাসলো, কিছু বলল না। রোহান চলে যেতেই ফায়েজ ঝুঁকে বলল, কি নিয়ে এত আলোচনা করছেন মিসেস? ঋতু বলল, কিছু না। ঋতুর হাত ধরে টেনে গেয়ে উঠলো ফায়েজ, মন বুঝে না গানটি। অতঃপর বিয়ের অনুষ্ঠান শেষ হলো, রাত বাড়ছে, সবাই ঘুমে বিভোর, কিন্তু ছাদ জুড়ে আজ মেয়েদের আনাগোনা। তারা আজ ব্যাচেলর পার্টি করবে। কেউ রাজি হয়নি, শেষে ঋতু ফায়েজকে কি করে রাজি করালো কেউ জানে না। সে যাই হোক, ফায়েজ ভাই যে বউ পাগল তা রীতিমতো ছোটদের আলোচনার বিষয়ে সীমাবদ্ধ রইল না, বড়রা রীতিমতো চর্চা শুরু করে দিয়েছে। এদিকে ঋতু লজ্জায় মরে গেলেও ফায়েজের তাতে কিছু যায় আসে না। বউকে ভালোবাসতে হয়, সর্বত্র লুকিয়ে চুকিয়ে প্রেম হয় না, ভালোবাসা হয় না। কোন মহাজ্ঞানী বলেছে না জানলেও ইহা ফায়েজ ভাইয়ের বলা বেশ বুঝতে অসুবিধা নেই কারো। হঠাৎ কেউ বলল, এ ঋতু, একটা গান গানা তোর উনাকে ভেবে, বলে সবগুলো হেসে দিল। শিমুলটা যাচ্ছে তাই হয়েছে দিনকে দিন, কি সব বলে লজ্জা দেয়, উফ আর পারা গেল না। সবার জোরাজুরিতে রাজি হলেও শর্ত একটাই, সবাই গান গাইবে। সবগুলো রাজি হয়েছে। তারপর সবাই মিলে গাইলো, এই সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়ার, আহা টিকে না, এই মন বেপানা শুধু বারে বারে করে তোর আবদার, আহা। গান শেষ হলো। আর এদিকে সকালের যেন তোর জোরের শেষ নেই, হবে কি করে বিয়ে যে দুপুরে। কোন রকম খেয়ে মেয়েরা ছুটলো পার্লারে, ছেলেরা কোথায় কি জানি, আপাতত হদিশ মেলেনি। বরযাত্রীতে আজ বাড়ির সব ছেলেপুলে স্থান হলো, আর মেয়েরা সব আজ কন্যায় পক্ষ নিল। হুটহাট দল পরিবর্তন হয়, বেশ চটে গেল রিক। তারপর বলল, কেন আম্মু এখন কেন দল পরিবর্তন হচ্ছে? সিমরান বলল, উফ, এই ছেলেকে নিয়ে আর পারি না। এ তুই চুপচাপ সেজে গুজে যা তো তোর ফাইজের সাথে। গেটের সামনে মেয়েদের বড় একটা লাইন দাঁড়িয়ে আছে। রিক একটু ভাব নিয়ে বলল, আমাকে ওয়েলকাম করতে এত আপ্যায়ন, আমি তো সুপার ডুপার হিরো হয়ে গেলাম। মন বলল, আসছে কানা রাস্তা রেখে পানিতে ঝাঁপ দিতে, যে না চেহারা তার নাম পেয়ারা। মনের কথায় রিক রেগে তেলে বেগুনে হলো, মেয়েগুলোর হাসি যেন থামছে না। তারপর কেউ বলল, কি ব্যাপার সুন্দরী ব্যান্ডরা, কি চাই? মেয়েরা বলল, কি চাইবো বেয়াই, একটু খাতির যত্ন করবো আর কি আপনাদের। ছেলেরা বলল, আপনাদের মতো সুন্দরীরা এভাবে বললেই তো অনেক কিছু পাওয়া হয়, আর কিছু করা লাগে নাকি? মেয়েরা বলল, আকাশ ভাইয়া তুমি কি আমার বড় ভাইকে ফকির বানাতে চাও? আকাশ বলল, কি করে ছোট খান সাহেব? রিক বলল, কি করে মানে? এই যে এভাবে মিষ্টি করে কথা বলছো সেভাবে। মেয়েরা বলল, এসব পেজ বাদ দিয়ে নেন দুলা ভাই, মিষ্টি খেয়ে শালিদের মন পকেট দুটোই ভরে দেন। ছেলেরা বলল, কেন শালিদের ভরবে, যা করার বউকে দিবে। মেয়েরা বলল, এ দেখি জানেও না, শালি মানে আধা ঘরোয়ালি। ফায়েজ বলল, এ ভাই ওদের ডিমান্ড মিটিয়ে ভিতরে চল, আমার বউ কত সময় ধরে অপেক্ষা করছে। ফায়েজের কথায় সবাই মিটিমিটি করে হাসছে। সজীব অদৃশ্য কপাল চাপড়ালো, কি করবে আর, সত্যি বলতে এই পোলা বউ পাগল। তারপর বলল, তা আপনাদের ডিমান্ড কত? মেয়েরা বলল, এক। ছেলে বলল, ও আচ্ছা, এক আমি দিচ্ছি, বলে রাফি পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের করে দিল। মেয়েরা বলল, 1 টাকা না, 1 লাখ টাকা। ছেলেরা বলল, কি 1 লাখ টাকা? এটা কম অঙ্ক না, খানবাড়ির জন্য কোনো বিষয় না, তবু এটা দিতে হবে ভেবে মাথায় হাত। মেয়েরা বলল, কি হলো দেন। ছেলেরা বলল, হবে না, এই চল। সাকিবের কথায় চোখ গরম করে তাকালো ফায়েজ, মানে সে টাকা দিতে রাজি। পরে উজ্জ্বল 1 লাখ টাকা জেরিনের হাতে দিয়ে চলে গেল সবাই বোর্ড নিয়ে ভিতরে। আর এদিকে অনেক প্রতীক্ষার পরে অবশেষে 3 কবুল বলে বিয়ে হলো ঋতু আর ফায়েজের। সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলল। বড়রা বিয়ে শেষ হতেই বাচ্চাদের রেখে চলে গেল খাবারের দিকে। ঋতু আর ফায়েজ পাশাপাশি বসে আছে। শিমুল আয়না ধরলো সামনে, তারপর ফায়েজকে বলল, আয়নায় কাকে দেখছেন দুলা ভাই? ফায়েজ বলল, অপূর্ণতা যেখানে নিত্যসঙ্গী, সেখানে ফায়েজ ঋতুর অনাকাঙ্ক্ষিত বন্ধনটা পূর্ণতার অন্য নাম মিসেস মুস্তাকিম খান ফায়েজ। আপনি সে অমূল্য রত্ন যা খানবাড়ির বাগানে বরাবরই শোভা পায়, হোক সেটা খানবাড়ির কন্যা রূপে কিংবা এই ফায়েজের হৃদয় রানী রূপে, বরাবরই আপনার সৌন্দর্যের সরবেশরায় খানবাড়ির আনাচে কানাচে। অবাক হয়ে ঋতু অন্য রূপে আবিষ্কার করলো ফায়েজকে। এতদিন তার রাগী গম্ভীর রূপ দেখেছে, যে শাসন করতে জানে আবার মলম দিতে জানে আঘাতে। আজ প্রথমবার দেখলো কোনো এক কবিকে, তার ভালোবাসার নিখুঁত বর্ণনাকে। রাফি ঋতুকে বলল, আপনি কি দেখছেন ভাবি? ঋতু মনে মনে বলল, দুদিন আগেও নাম ধরে তুই করে বলতো, কিন্তু এখন আপনি ভাবি বলে সম্বোধন করে যাচ্ছে। ঋতু বলল, আমার প্রশান্তি, আমার ভরসার জায়গা। আর এদিকে 3 গিন্নি আজ মহাব্যস্ত ছেলের বউ ঘরে তুলবে, কিন্তু কারো চোখে পানি নেই মেয়ের বিদায়ের। সদর দরজায় দাঁড়িয়ে মায়েদের এমন আচরণে আফসোসের নিঃশ্বাস ফেলল ঋতু। ঋতু এত জোরে আফসোসের সুর ছাড়লো, ফায়েজ অবাক হয়ে তাকিয়ে রইল। ফায়েজকে তাকিয়ে থাকতে দেখে হেসে বলল, মেয়ের বিদায়ের সময় মায়েরা কান্না করে, কিন্তু দেখুন আমার 3 মা হেসে বউ বরণ করছে। আসনা হেসে বলল, কারণ মেয়েকে আমরা দৃঢ় সম্পর্কে জড়িয়ে নিলাম তাই। ঋতু বলল, তাই বলে একটু জড়িয়ে ধরে কাঁদবে না? রবি খান বলল, কেন কাঁদবো, আর তোর দরকার হলে তুই কাঁদ। সেদিন ড্রয়িং রুমে পাটি বিছিয়ে দিত, মা ও একটু কাঁদুক, আমরা বসে গরম চা খেতে খেতে দেখি। রবির কথায় সকলে হাসলো, এমনকি ফায়েজও মুচকে হাসলো। অন্য সময় যে হাসিটা ক্রাশ খাওয়ার জন্য পারফেক্ট, আজও তার রাগের কারণ হলো। আসনা বলল, আরে মেজো তুই থামতো, আর আয় মা তুই মিষ্টি মুখ করে শ্বশুর বাড়িতে পা রাখ। ঋতু আর কম যায় না, ভদ্র মেয়ের মতো মিষ্টি মুখ করে 3 শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে বলল, শাশুড়ি আম্মারা, আপনাদেরকে আজ থেকে মামুনি মেজমা ছোট আম্মা বলে সম্বোধন করব। মেয়ের মুখে এমন সম্বোধন শুনে সবাই অবাক। এই মেয়ে সম্পর্কের বদলের সাথে সাথে সম্বোধনও বদলে নিল। তিমরান কান মলে দিয়ে বলল, বেশি পাজি হয়েছিস তাই না? ফায়েজ বলল, ছোট মা আমার বউয়ের কান ছিঁড়ে নিয়ে যাবে নাকি? সিমরান বলল, দেখো আপা দেখো, ছেলে বিয়ে হয়েছে কয়েক ঘন্টা আগে, এখন থেকে সে বউয়ের আঁচলের তোলে। হাসনা খান বলল, দেখলাম ছোট মেজো, ছেলে আমার আর আমার নেই, তোর মেয়ের হয়ে গেছে। রবি খান বলল, ভালো তো, মেয়ে আপনারও ছেলেও আপনার, এখন আপনি খুশি তো? হাসনা খান বলল, আই মিষ্টি মুখ করাই তো কেউ। আর এদিকে ফায়েজ বলছে, কি ব্যাপার, খানবাড়ির বাচ্চা কাচ্চা সব এখানে, আমার দরজা পাহারা দেওয়া হচ্ছে কেন? পিচ্চিরা বলল, তোমার বউ রুমে আসবে তাই পাহারা দিচ্ছে
যাচ্ছিলাম, এখন আমাদের বিদায় করুন। ফায়েজ বলল, তা কি কুলে করে নিয়ে যাব? রিক বলল, এত কষ্ট করতে হবে না দুলা ভাই, আমাদের খুশি করে দিলেই হবে। ফায়েজ বলল, কত চাই? ছেলেরা বলল 2 লাখ। ফায়েজ বলল, ডাবল কেন? পিচ্চিরা বলল, ডাবল কারণ আপনার বরযাত্রীরা এখন বাসর ঘরে পাহারাদার হিসেবে যোগ দিয়েছে। হঠাৎ তারিফ খান বলল, এ কি তোরা দাঁড়িয়ে আছিস কেন, ফায়েজকে যেতে দে। নীল বলল, না না চাচু, আগে সালামি পরে যাওয়া আসা হবে। তারিফ খান বলল, নীল তুই না ঋতুর বড় ভাই, তুইও দাঁড়িয়ে আছিস? নীল বলল, আমি একা নাকি চাচু, আমার বড় ভাই মানে তামরিন খান উজ্জ্বল আছে, যিনি এই মুহূর্তে মুখ লুকাতে বউয়ের আঁচলের নিচে রয়েছে। সকলের নজর নীলের কথা শুনে জেরিনের পিছনে। জেরিনের আঁচল মুখে দিয়ে মাথা নিচু করে আছে, সবাই হাসছে। তারিফ খান বলল, আর লুকাতে হবে না, বের হয়ে আয়। উজ্জ্বল হেসে বলল, চাচু আমি আসতে চাইনি, আসলে ওরা বাচ্চা তো তাই আবদার করলো, না এসে পারিনি। তারিফ খান বলল, তা বেশ ভালো, আমায় ডাকলেও পারতো। ফায়েজ বলল, ঘরের শত্রু বিভীষণ, তোমাদের দেখলে বোঝা যায়। বলে ফায়েজ জেরিনের হাতে একটা কার্ড দিয়ে দিল। টাকা পেয়ে সবাই খুশিতে চলে গেল। তারিফ খান বলল, যা বাবা রুমে যা, দাঁড়িয়ে আছিস কেন? ফায়েজ বলল, যাচ্ছি চাচু। তারিফ বলল, নার্ভাস? ফায়েজ বলল, না ঠিক আছে। তারিফ খান বলল, আরে বাজান এমন হয়, আমারও হয়েছে, তুই তো প্রেম করিস নাই, আমি তো চুটিয়ে প্রেম করেছি, তারপরও বাসর ঘরে ঢুকতে আমার ঘাম ঝরে গেছে। সিমরান বলল, আপনার আরো কত কিছু হয়েছে, নির্লজ্জ কোথাকার, আসেন এখন। আর ফায়েজ রুমে যা, ঋতু একা বসে আছে। ছোট মার কথায় দ্বিগুণ লজ্জা নিয়ে ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরে গিয়ে চোখ কপালে, বউ তার ঘরে নেই, তাহলে বাইরে এত কড়া পাহারাদার এতক্ষণ কি পাহারা দিল? ওয়াশরুমের বারান্দা খুঁজেও বউ আর ফেলো না। হঠাৎ মনে পড়লো তার রুমের বারান্দা থেকে ঋতু রুমে যাওয়া যায়, তাহলে কি? আর ভাবলো না, দ্রুত বারান্দায় গেল। বারান্দায় গিয়ে আবারও চোখ কপালে ওঠার অতিক্রম, ঋতু বারান্দা টপকি আসছে। ফায়েজ দেখে হেসে বলল, বাসর রাতে নাকি গিফট দিতে হয়, স্বামীকে তখন এত তাড়াহুড়ায় ছিলাম যে আনতে ভুলে গেছি। মনে যতক্ষণে পড়লো তখন ওরা আপনার সাথে লেনদেনে এতটাই ব্যস্ত যে এভাবে যেতে হলো। ফায়েজ কিছু না বলে চলে গেল রুমে। ঋতু একটু ভরকে গেল, পাশে এসে বসতে বসতে সালাম দিল। ফায়েজ জবাব দিল, এরপর ঋতুর দিকে তাকালো না, তারপর বলল, রাগ করেছেন? সরি, আর হবে না। ফায়েজ বলল, জানো কতটা ভয় পেয়েছি? ঋতু বলল, কেন, আপনার বউ পালিয়ে গেছে ভাবলেন? ফায়েজ চোখ গরম করে তাকালো। ঋতু আবারও হাসলো, তারপর বলল, না, পরে গেলে কি হতো জানো? ঋতু বলল, কি হতো? ফায়েজ উঠে যেতে নিলে ঋতু আবারও বলল, কোথায় যাচ্ছেন? ফায়েজ বলল, আসছি বসো। আলমারি খুলে একটা বক্স বের করে ঋতুর হাতে দিল, তারপর ঋতু বলল, কি আছে? ফায়েজ বলল, খুলে দেখো। খুব সযত্নে খুললো ঋতু, সেখানে একটা হীরার নেকলেস আছে। কয়েক বছর আগে এরকম একটা নেকলেসের জন্য ঋতু তার ভাইকে বলেছিল, গহনা পরার অভ্যাস না থাকা সত্ত্বেও নেকলেসটা পছন্দ হয়েছিল। উজ্জ্বল এনে দিবে বলেছিল, কিন্তু এক পিস থাকায় কিনতে দেরি করায় তা আর পায়নি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।